নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক। আমি তাপস আপনাদের সামনে আমার আজকের প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে পরে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। চোরায় না শোনে ধর্মের কাহিনী, এই কথাটা বললাম এই কারণেই, এই গত দুদিন ধরে আমরা সুপ্রিম কোর্টে এসএসসির যে মামলা, সেই মামলার টুকিটাকি কিছু বিষয় নিয়ে শুনানি হতে দেখলাম এবং সেখান থেকে এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদকে সুপ্রিম কোর্টের জাজ সঞ্জয় কুমার তিনি কিছু নির্দেশ দিয়েছেন এবং তিনি যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশটা কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এবং তারও আগে সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল। কিন্তু ওই যে আমাদের রাজ্য সরকার এসএসসি তারা আমাদের রাজ্যের হাইকোর্টকে প্রাধান্য দিতে চায় না। তারা মনে করেন হাইকোর্ট আবার কী জিনিস। আমাদের এখানে যিনি বঙ্গেশ্বরী রয়েছেন, যিনি সর্ববিষয়ে পারঙ্গত, সর্বজ্ঞানী, তিনি মনে করেন আইন কানুন সংবিধান বিভিন্ন বিষয় তার থেকে ভালো জ্ঞান আর কারুর নেই। ফলে হাইকোর্ট হোক বা অন্যান্য যে কোনো কোর্টের বিচারকরা তাকে আইনটা কি শেখাবেন। দেখুন, এই একই বিষয় নিয়ে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সুপ্রিম কোর্ট যে মূল মামলায় রায় দিয়েছে এবং যেখানে তারা বলে দিয়েছে এই অযোগ্য দাগি চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারা কোনোভাবেই আগামী যে নিয়োগের পরীক্ষা হতে চলেছে 7 এবং 14 তারিখে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এবং শুধু তাই নয়, তাদেরকে এ যাবৎকাল তারা যা বেতন পেয়েছে সেই বেতন ফেরত দিতে হবে সুদসহ। রাজ্য সরকার সেটা মানতে চায়নি। আসলে তারা মানবে কি করে? তারা তো দুর্নীতিগ্রস্ত একটা দুষ্কৃতির সমাহারে সরকার পরিচালনা করছে। ফলে তারা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং যথারীতি সুপ্রিম কোর্ট একেবারে চপেটাঘাত করে পরিষ্কার জানিয়ে দেয় যে অবশ্যই করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে মানতে হবে এবং এই দাগি অবৈধ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যে নামের তালিকা, সেই তালিকা আগামী 7 দিনের মধ্যে অবশ্যই করে প্রকাশ করতে হবে। এবং তারা তার সঙ্গে সঙ্গে এটাও জুড়ে দেন যে রাজ্য সরকার এসএসসি কি করে সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে এই দাগি চাকরিহারাদের আবার নতুন পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার জন্য কোর্টের কাছে আবেদন করতে পারে। এই নিয়ে তারা উষ্মা প্রকাশ করেন এবং পরিষ্কার বলেন যে এদেরকে কোনোভাবে এই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, তারা কিন্তু পরিষ্কার এটাও জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টের তীক্ষ্ণ নজর রয়েছে এই এসএসসির নিয়োগের ওপর, যে পরীক্ষা হচ্ছে তার ওপরে। ফলে এখানে যদি কোনো টেন্টেড দাগি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আবার চাকরির পরীক্ষায় বসেন তাহলে কিন্তু এসএসসিকে তার খেসারত দিতে হবে। তার জন্য এসএসসিকে কিন্তু তৈরি থাকতে হবে যাতে কেন তারা এই কাজটি করলো তার জবাবদেহি করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট নেবে। দেখুন, এসএসসি রাজ্য সরকারের অধীনে একটি সংস্থা। আদতে সুপ্রিম কোর্ট তাদেরকে ভৎসনা করা, তাদেরকে এই রকমভাবে কোনো আদেশ দিয়ে সেই আদেশ পালনে বাধ্য করা, তার মানে তো রাজ্য সরকার রাজ্য প্রশাসনকেই তারা এই বার্তাটা দিতে চাইলেন যেটা এতদিন বিরোধী দলগুলো, জনসাধারণ সকলে মিলে বলছিলেন যে আদতে এই রাজ্য সরকার যারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তারা এই দুর্নীতি করার ফলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাঁচানোর জন্য, তারা যাতে পুনরায় চাকরি পায় সেই ব্যবস্থা করার জন্যই বারবার করে তাদের হয়ে
কোর্টে অনুনয় বিনয় করছেন, আবেদন করছেন এবং তাদেরকে সেই ব্যবস্থা করে দিচ্ছেন ঘুরপথে, যাতে তারা পুনরায় এই পরীক্ষায় বসতে পারেন। দেখুন, পরীক্ষায় বসে তারা পাশ করবেন কি ফেল করবেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু তারা যাতে এই পরীক্ষায় বসে উত্তীর্ণ হতে পারেন, তাদের চাকরিটা যাতে আবার তারা ফিরে পান, সেই ব্যবস্থাটা কিন্তু চাকরির পরীক্ষার বিধি যেটা তৈরি করেছে রাজ্য সরকার, সেই বিধির মধ্যেই তারা করে রেখেছে। ওই যে 30 নম্বর এবার একটা ধরা রয়েছে, যার মধ্যে 10 নম্বর ভাইভা, 10 নম্বর লেকচার ডেমনস্ট্রেশন এবং 10 নম্বর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হবে। ফলে এই 30-এ 30 যদি তারা পেয়ে যান, তাহলে তাদের আর আটকায় কে? কিন্তু রাজ্য সরকার বা এসএসসি এটা ভুলে গেছে যে সুপ্রিম কোর্ট কিন্তু এত সহজে তাদেরকে ছেড়ে দেবে না। কোনো রকম যদি অনিয়ম বেনিয়ম দেখা দেয়, তাহলে কিন্তু তারা একেবারে এসএসসির ওপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ার সেইভাবেই তারা ঝাঁপিয়ে পড়বেন। রাজ্যের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে যে আইনজীবীরা ছিলেন, তারা এই নির্দেশ পাওয়ার পরে তৎক্ষণাৎ বলেন যে হুজুর, আমরা 7 দিন কেন, আমরা আগামীকালই এই লিস্ট প্রকাশ করে দেবো। অর্থাৎ একটা জিনিস এখান থেকে পরিষ্কার, রাজ্য সরকার বা এসএসসির কাছে এই যে এতদিন তারা বলে যাচ্ছিল তাদের কাছে 2016 সালের পরীক্ষার যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের অরিজিনাল বা তার মিরর কপি নেই, সেইটা একেবারেই মিথ্যে কথা। কোনো না কোনো কারুর কাছে একেবারে সযত্নে এই মিরর কপি রক্ষিত রয়েছে এবং তারা জানেন যে এই মিরর কপি থেকে তারা বার করে দিতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আদৌ এসএসসি, রাজ্য সরকার, যারা প্রকৃত দাগী, অনিয়ম করে বেনিয়ম করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের নাম, প্রত্যেকের নাম প্রকাশ্যে আনবেন কিনা? কারণ এটা একেবারে পরিষ্কার করেই বলা যায় যে এই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, আদতে তো তারা ওই লোকাল স্তরে কোনো তৃণমূল নেতা, কোনো কর্মী, তৃণমূলের মন্ত্রী, এদেরকেই টাকাটা দিয়েছেন। ফলে এই নেতা মন্ত্রীদের নাম যদি সামনে চলে আসে, এই সামনে 2026-এর ভোট, সেই ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়বে। ফলে তারা কখনোই চাইবে না যে এই সম্পূর্ণ তালিকা তারা প্রকাশ করে দেবে। দেখুন, অ্যাকচুয়ালি যদি দেখা যায় পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে যদি এই তালিকা বের করতে হয়, তাহলে পরে বেশ কয়েকটা বিষয়কে মাথায় রাখতে হবে। তার মধ্যে যেমন ওএমআর দুর্নীতি করে, অর্থাৎ সাদা ওএমআর জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের নাম থাকবে, যারা প্যানেলের বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন তাদের নাম থাকবে, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তাদের নাম থাকবে, আর যারা প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ের পরে চাকরি পেয়েছেন, অর্থাৎ তৃতীয় কাউন্সিলিং থেকে যারা চাকরি পেয়েছেন, সেই নামগুলো কিন্তু এই অবৈধদের তালিকার মধ্যে ঢুকবে। এই সমস্তটা যদি এক করে দেখা যায়, তাহলে অবৈধ চাকরি প্রাপকের সংখ্যা 9 করে 8 থেকে 9,000 কাছাকাছি হবে। ফলে এত সংখ্যক নাম এসএসসি, রাজ্য সরকার এই মুহূর্তে কখনোই প্রকাশ করবে না। তারা এটাই চাইবে যে কিছু সংখ্যক নামকে প্রকাশ করে দিয়ে বাকিদেরকে যদি কোনো রকমভাবে বাঁচিয়ে নেওয়া যায়, বাকিদেরকে যদি পরীক্ষায় বসিয়ে তাদের চাকরিটাকে বাঁচানো যায়। কিন্তু নিশ্চিন্ত থাকুন, সুপ্রিম কোর্ট কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বসে আছে। ফলে কোনো রকম অনিয়ম বেনিয়ম করলে তার মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেখুন, একটা দল, সেই দলটা যদি দুষ্কৃতীদের আখড়া হয় এবং বিভিন্ন রকমের দুষ্কৃতী মিলিত হয়ে একটি দল তৈরি করে এবং তারা যদি সরকারে আসে, সরকার চালায়, তাহলে যা হওয়ার তাই হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, এবং এই দুর্নীতির মাত্রা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে সহ্যের সমস্ত সীমা কিন্তু তারা লঙ্ঘন করে ফেলেছেন। যার জন্যই তারা মনে করেন তাদের নেত্রী বঙ্গেশ্বরী
মনে করেন যে তার বাইরে আর এমন কেউ নেই যিনি সমস্ত বিষয়টা জানেন, বোঝেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সাহিত্য, শিল্প, আইন, ক্রীড়া, ডাক্তারি, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তার থেকে বড় বিশেষজ্ঞ আর এই ভূভারতে কেন, এই বিশ্বেতে নেই। কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে। ফলে এখন কিন্তু সময় এসে গেছে, রাজ্য এই প্রশাসনের মাথায় যারা বসে আছেন তাদের বুঝে যাওয়া উচিত আর কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে তাদের কিন্তু সমঝে চলতে হবে এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টাকে একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। না চললে পরে অবশ্যই তাদের ওপরে খাড়ায় ঘা এসে পড়বে। অবশ্যই আমাদের এ বিষয়ে নজর থাকবে। আজকে এসএসসি যে লিস্ট প্রকাশ করছে তাতে লিস্টটা পূর্ণাঙ্গ নাকি ওই আংশিক একটা নাম প্রকাশ করে সুপ্রিম কোর্টকে দেওয়া কথা তারা রাখার চেষ্টা করবে, সেই বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। আর আগামী 7 তারিখের পরীক্ষায় আদৌ কোনো টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে কি না, করছে কি না, সে বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।